হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেমিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে 8 নম্বর স্কুলগুলো রয়েছে, আর কে মিশন সারদা মন্দির গার্লস স্কুল সরিষা অ্যান্ড শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল, এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এখনও আগের স্কুলের সলিউশনগুলো না দেখে থাকো, তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি। হঠাৎ আমার পিছনের দরজাটা খুলে গেল। আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েসেস। আমি উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেলাম। দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড। মনে হয় পৃথিবী থেকে ফেরিটা চলে এসছে। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স। এটি যাত্রী নিয়ে এসছে ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে, রেডি টু গো ফর দ্য মুন সাফারি, চাঁদের সফরে যাওয়ার জন্য। পিপল এগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন। সকলেই উৎসাহের সাথে চাঁদের চারপাশটা দেখতে লাগলো। অ্যান্ড দেয়ার উই ওয়্যার। এবং সেখানে আমরা গোয়িং টু দ্য আর্থ ইনস্টিড। আমরা কি করছি? আমরা পৃথিবীতে যাচ্ছি। আই স্লিপড আউট অফ দ্য রুম। আমি রুম থেকে বেরিয়ে পড়লাম। টু দ্য সেন্ট্রাল লবি। এবং লবির মাঝখানে গেলাম। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার। বাবা সেখানে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়্যার দ্য লাস্ট মিনিট গুড বাইজ। সেখানে শেষ মুহূর্তের বিদায় জানানো হচ্ছিল। গুড লাক গভর্নর। শুভকামনা গভর্নর। সামওয়ান কল্ড আউট। কেউ একজন চিৎকার করে বলল। সি ইউ ইন 6 months অ্যাট দ্য লেটেস্ট। তোমার সাথে 6 মাস পরে দেখা হবে। রিপ্লাইড মাই ফাদার। আমার বাবা উত্তর দিলেন। চিরফুলি অর্থাৎ আনন্দের সাথে। আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি। আমি তার সাথে পৃথিবীর ফেরিটার দিকে গেলাম। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট। এটি ছিল খুব দুর্দান্ত। ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ। এটা ছিল আমাদের চাঁদের ফেরির থেকে 3 গুণ বড়। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস। পৃথিবীর এটার মতো কি সব সুন্দর? আই উইসপার্ড টু ফাদার। আমি ফিসফিস করে বাবাকে বললাম। প্রিটি মাচ সো। অনেকটাই এরকম। ইটস ডিফারেন্ট ফ্রম হোম। বাড়ি থেকে কিছুটা আলাদা। ফাদার রিপ্লাইড। বাবা উত্তর দিলেন। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক। ফেরিটা ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো। অফ ইটস ডক। ডক বলতে ফেরি, যেখানে ফেরি রাখা হয়, যেখান থেকে ফেরিরা ওঠানামা করে, সেখানটাকে, সেই জায়গাটাকে বলা হয় ডক। তাহলে দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক। ডক থেকে ফেরিটা ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো। ইট এন্টার্ড দ্য আর্থস গ্র্যাভিটি। এটা পৃথিবীর মধ্যাকর্ষণের মধ্যে প্রবেশ করলো। আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং। আমি বুঝতে পারছিলাম যে আমার চোখগুলো আপনা থেকে বন্ধ হয়ে আসছে। ইট সিমড অনলি আ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস woke মি আপ। আমি এটা কিছু মিনিটের জন্য দেখেছিলাম যখন বাবা আমাকে ওঠার জন্য চেঁচাচ্ছিল বা বলছিল। কেপলার ইউ মাস্ট নট মিস দিস সাইট। কেপলার, তুমি এই দৃশ্যটা মিস করো না। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু দ্য আর্থস অরবিট। এখানে অরবিট মানে হচ্ছে পৃথিবীর কক্ষপথ। তাহলে উই হ্যাভ জাস্ট এন্টার্ড, আমরা এইমাত্র প্রবেশ করলাম, ইনটু দ্য আর্থস অরবিট, পৃথিবীর কক্ষপথে। লুক, দেখো। আই লুকড আউট এগারলি। আমি আগ্রহের সাথে দেখতে লাগলাম। আই রিকগনাইজড দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা। আমি চিনতে পারলাম মধ্য আমেরিকার সেই সরু অঞ্চলটা। দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনিথ আস। তারপর আমাদের নিচে সেই আটলান্টিক মহাসাগর। ওকে, এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে দেখো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একের দাগের প্রশ্নটা দেখো। হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্ট অফ সাইজ বিটুইন আর্থ ফেরি অ্যান্ড দ্য মুন ফেরি।
পৃথিবীর যে ফেরি এবং চাঁদের ফেরির মধ্যে পার্থক্য কী ছিল। ওকে, তাহলে এই প্রশ্নটার উত্তর দেখো। দ্য আর্থ ফেরি ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরি। চাঁদের যে ফেরি ছিল তার থেকে পৃথিবীর ফেরিটা 3 গুণ বড়। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়ার ডিড কেপলার্স ফেরি এন্টার জাস্ট আফটার লিভিং ইটস ডক। ফেরি তার ডক থেকে বেরিয়ে আসার পর বা বেরোনোর পর কোথায় প্রবেশ করেছিল। তাহলে এর উত্তরটা দেখো। কেপলার্স ফেরি এন্টার্ড ইনটু দ্য আর্থস গ্র্যাভিটি জাস্ট আফটার লিভিং ইটস ডক। ডক থেকে বেরিয়ে আসার পর ফেরিটা প্রবেশ করেছিল পৃথিবীর মধ্যাকর্ষণের মধ্যে। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য স্পেশালিটি অফ দ্য আর্থ ফেরি। পৃথিবীর ফেরির মধ্যে স্পেশালিটি অর্থাৎ সুবিধা কী ছিল। ওকে, তাহলে এই প্রশ্নটার উত্তর দেখো। দ্য স্পেশালিটি অফ দ্য আর্থ ফেরি ওয়াজ দ্যান ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট অ্যান্ড 3 times অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরিজ। এটা ছিল খুব দুর্দান্ত রকমের অর্থাৎ খুব সুন্দর এবং চাঁদের ফেরির থেকে 3 গুণ বড় ছিল। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হুজ এক্সাইটেড ভয়েসেস ডিড কেপলার হিয়ার। কেপলার কাদের উত্তেজিত গলার আওয়াজ শুনতে পেয়েছিল। তাহলে এর উত্তরটা হবে, কেপলার হিয়ার্ড দ্য এক্সাইটেড ভয়েসেস অফ পিপল গোয়িং টু দ্য আর্থ। পৃথিবী থেকে যারা চাঁদে এসেছিল সেই মানুষজনকার বা সেই মানুষগুলোর গলার আওয়াজ শুনতে পেয়েছিল। ওকে, এরপর 5 প্রশ্ন দেখো, হোয়ার ওয়াজ কেপলার্স ফাদার স্ট্যান্ডিং। কেপলারের বাবা কোথায় দাঁড়িয়েছিল। তাহলে এর উত্তরটা হবে, কেপলার্স ফাদার ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য সেন্ট্রাল লবি। লবির মাঝখানে কেপলারের বাবা দাঁড়িয়েছিল। ওকে, এরপর দেখো কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স। নিচের স্টেটমেন্টগুলো যেগুলো ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেগুলো ভুল হবে তার পাশে এফ লিখবে, আর প্রত্যেকটা ট্রু ফলস অ্যান্সারের মধ্যে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ওকে, তাহলে একটা দেখো, সাডেনলি দ্য ডোর ইন ফ্রন্ট অফ দ্য ন্যারেটর ওপেন্ড। হঠাৎ করে লেখকের সামনের দরজাটা খুলে গেল, কিন্তু আমরা টেক্সটে পড়ার সময় দেখেছি যে সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি। ওকে, তাহলে লেখকের পিছনের দরজাটা হঠাৎ করে খুলে গিয়েছিল, তাহলে এটা হবে ফলস। ও যেহেতু স্টেটমেন্টটা ভুল তাহলে এটা হবে ফলস, আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি। দুয়েটা দেখো, কেপলার অ্যান্ড হিজ ফাদার উইল টেক হাফ অফ দ্য ইয়ার টু স্টে অন আর্থ। কেপলার এবং তার বাবা পৃথিবীতে 6 মাসের জন্য গিয়েছিল, অর্থাৎ 6 মাস থাকবে বলে গিয়েছিল। তাহলে এই স্টেটমেন্টটা সঠিক, তাহলে পাশে হবে টি। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, সি ইউ ইন 6 months অ্যাট দ্য লেটেস্ট রিপ্লাইড মাই ফাদার চিরফুলি। তিনেরটা দেখো, দ্য মুন ফেরি ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ ফেরিজ। পৃথিবীর ফেরি থেকে চাঁদের ফেরিটা 3 গুণ বড় ছিল। এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, কারণ টেক্সটে আমরা দেখেছি যে চাঁদের ফেরি থেকে পৃথিবীর ফেরিটা 3 গুণ বড় ছিল। তাহলে এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ। ওকে, এরপর দেখো, কেপলার্স ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ মুন। কেপলারের বাবা ছিলেন চাঁদের গভর্নর। তাহলে এই স্টেটমেন্টটা সঠিক, তাহলে পাশে কি হবে, টি। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, গুড লাক গভর্নর, সামওয়ান কল্ড আউট। 5 দেখো, দ্য ফেরি মুভড ভেরি ফাস্ট উইথ এ হিচ। তাদের ফেরিটা খুব দ্রুত যাচ্ছিল। এই স্টেটমেন্টে কিন্তু ভুল স্টেটমেন্ট, তাহলে পাশে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক। ওকে, সিএটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, কেপলার মাস্টারম্যান লুকড আউট হেগারলি বিকজ, এটা হবে হি ডিডেন্ট ওয়ান্ট টু মিস দ্য সাইট অফ সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড দ্য আটলান্টিক। দুয়েটা দেখো, এ ফেরি টেক্স প্যাসেঞ্জার্স ফ্রম আর্থ, এটা হবে রেডি টু গো ফর মুন সাফারি। তিনেরটা দেখো, কেপলার্স ফাদার ওয়াজ স্ট্যান্ডিং, এটা হবে ইন দ্য সেন্ট্রাল লবি। ওকে,
এরপর ডিএটা দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে একটা দেখো, গুড বাই টু দ্য মুন ইজ এ, এটা হবে সায়েন্স ফিকশন। দুয়েটা দেখো, দ্য রাইটার অফ দ্য স্টোরি ইজ মনিকা হিউজেস। তিনেরটা দেখো, আই কুড হিয়ার, এটা হবে এক্সাইটেড ভয়েসেস। বোঝা গেল? এরপর দেখো আনসিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। দ্য সং জনগণ মন কম্পোজড অরিজিনালি ইন বেঙ্গলি বাই রবীন্দ্রনাথ ঠাকুর। জনগণ মন এই গানটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় রচিত। ওয়াজ অ্যাডপ্টেড ইন ইটস হিন্দি ভার্সন বাই দ্য গভর্নমেন্ট অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া on January 24, 1950. Was adapted in its Hindi version, এটির হিন্দি সংস্করণ গ্রহণ করা হয় বাই দ্য গভর্নমেন্ট, সরকারের দ্বারা, অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থেম, একটি জাতীয় স্তোত্র হিসাবে, অফ ইন্ডিয়া, ভারতের, অন জানুয়ারি 24, 1950, 1950 সালের 24শে জানুয়ারি তারিখে। ইট ওয়াজ ফার্স্ট সাং অন ডিসেম্বর 27, এটি প্রথম গাওয়া হয় ডিসেম্বরের 27 তারিখে, 1911 সালে, অ্যাট দ্য কলকাতা সিজন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কলকাতা জাতীয় কংগ্রেসের অধিবেশনে। দ্য কমপ্লিট সং কনসিস্টস অফ 5 স্টেঞ্জাস, পুরো গানটা 5টি স্তবক নিয়ে গঠিত। দ্য ফুল ভার্সন অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম টেক্স নিয়ারলি 52 সেকেন্ডস টু সিং, এই পুরো গানটা গাইতে প্রায় 52 সেকেন্ড সময় লাগে। এ শর্টার ভার্সন কনসিস্টিং অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট লাইন্স টেক অ্যাবাউট 20 সেকেন্ডস টু সিং, এটির ছোট সংস্করণে প্রথম লাইন এবং শেষ লাইন গাইতে সময় লাগে 20 সেকেন্ড। দ্য সং বন্দে মাতারাম রিটেন ইন সংস্কৃত বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি হ্যাজ অ্যান ইকুয়াল স্ট্যাটাস উইথ জনগণ মন। বন্দে মাতরম এই গানটি সংস্কৃত ভাষায় বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি লিখেছেন। হ্যাজ অ্যান ইকুয়াল স্ট্যাটাস উইথ জনগণ মন, জনগণ মন এই গানটির সমান মর্যাদা সম্পন্ন। ইট ওয়াজ সাং ফার্স্ট ইন দ্য 1896 সিজন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটি প্রথম গাওয়া হয় 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে। ইট ওয়াজ এ সোর্স অফ ইন্সপিরেশন টু দ্য পিপল ইন দেয়ার স্ট্রাগল ফর ফ্রিডম, এটি ছিল জাতীয় স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণার উৎস। ওকে, এরপর দেখো প্রশ্নগুলো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, টাইম টেকেন বাই দ্য শর্টার ভার্সন অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম ইজ, এটা হবে অ্যাবাউট 20 সেকেন্ডস। দুয়েটা দেখো, বন্দে মাতারাম ওয়াজ ফার্স্ট সাং ইন দ্য 1896 সিজন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে 1896 সালে গানটি গাওয়া হয়, বন্দে মাতারাম গানটি। বিয়েটা দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, এই চার্টটা প্যাসেজ থেকে তথ্য নিয়ে পূর্ণ করো। তাহলে একটা দেখো, আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, আমাদের জাতীয় স্তোত্র কি, এটা হবে জনগণ মন। দুয়েরটা, কম্পোজড বাই, এটি কার রচিত, কে রচনা করেন, এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনেরটা দেখো, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ইজ কম্পোজিশন, এটার যে মূলত ভাষা, কোন ভাষায় রচিত হয়েছে, এটা হবে বাংলাতে, বেঙ্গলি। চারটা দেখো, টাইম টেকেন টু সিং দ্য ফুল ভার্সন, এটার সম্পূর্ণ সংস্করণটি গাইতে কত সময় লাগে, নিয়ার বাই 52 সেকেন্ডস, 52 সেকেন্ড। ওকে, পাঁচেরটা দেখো, নাম্বার অফ স্টেঞ্জাস, এটির কয়টি স্তবক রয়েছে, তাহলে এটা হবে 5, অর্থাৎ 5টি স্তবক রয়েছে, তাই না? এরপর দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, সি রোট এ লেটার, এটা কি করতে হবে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করে এই বাক্যটাকে আরেকবার লিখতে হবে। তাহলে এটা হবে সি ওয়াজ রাইটিং এ লেটার। দুয়েরটা আছে, দিস পিকচার ইজ, এটা হবে, এটা করতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি
বেছে নিয়ে লিখতে বলেছে, তাহলে এটা হবে দিস পিকচার ইজ মাইন। তিনেরটা দেখো, মাই আঙ্কেল উইল অ্যারাইভ টুমোরো। এটাকে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য গিভেন সেন্টেন্স অ্যান্ড স্টেট ইটস টাইপ। এই বাক্যটির মধ্যে যেটা অ্যাডভার্ব রয়েছে সেটা নিচে দাগ দিতে হবে, আর সেটি কী ধরনের অ্যাডভার্ব সেটা লিখতে হবে। ওকে, তাহলে দেখো টুমোরো এটা হচ্ছে অ্যাডভার্ব, আর এটা কী ধরনের অ্যাডভার্ব, এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, টুমোরো অর্থাৎ আগামীকাল বোঝাচ্ছে, তাহলে এটা হবে টাইম অফ অ্যাডভার্ব অফ টাইম। ওকে, চারটা দেখো, দ্য বয় ড্রিউ এ পিকচার। এটা কি করতে বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্সে পরিণত করে পুনরায় লিখতে হবে, তাহলে এটা হবে দ্য বয় উইল ড্র এ পিকচার। পাঁচের দেখো, উই ড্যাশ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। এটা কি করতে বলছে, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। এই যে ব্রেকেটের মধ্যে যে ভার্বটা রয়েছে এর অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মটা লিখতে হবে, তাহলে এটা হবে উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। তারপরে দেখো, হোয়ার আর ইউ, এটা হবে গোয়িং। এরপর সাথেটা দেখো, ইট ড্যাশ ফর 2 hours। এটা কি করতে বলেছে, ইউজ দ্য প্রপার ফর্ম অফ দ্য ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বন্ধনীর মধ্যে যে ভার্বটা রয়েছে এর প্রপার ভার্ব শূন্যস্থানে বসাতে বলেছে। ওকে, তাহলে এটা হবে ইট হ্যাড বিন রেইনিং ফর 2 hours। ওকে, এরপর চারটে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্যে যে ভার্বগুলো রয়েছে সেখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মগুলো বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে একটা দেখো, ইউ হি অ্যান্ড আই, এটা হবে আর ফ্রেন্ডস। দুইটা দেখো, এইদার হি অর আই, এটা হবে অ্যাম ডান দিস। তিনেটা দেখো, ব্রেড অ্যান্ড বাটার, এটা হবে ইজ হিজ ফেভারিট ফুড। ওকে, তারপর পাঁচটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। শূন্যস্থানগুলিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস বসাও। তাহলে একটা দেখো, ইট ইজ 10, এটা হবে পাস্ট 2। দুইটা দেখো, দ্য র্যাট ওয়াজ কিল্ড বাই এ ক্যাট। তিনেটা দেখো, দিস ইজ এ বুক, এটা হবে অফ পোয়েমস। বোঝা গেল? এরপর ছয়টা দেখো, রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর। নিচের যে বাক্যগুলো রয়েছে এগুলো কী ধরনের বাক্য সেগুলো লিখতে হবে। তাহলে একটা আছে, আই মাস্ট গো হোম। এটা কী ধরনের বাক্য, এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, দুইটা দেখো, বি কোয়াইট অর আই উইল পানিশ ইউ। এটা কী ধরনের বাক্য, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল? এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের জাতীয় পতাকা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আর আরেকটা বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। নিচের যে টপিকগুলো আছে এই টপিকগুলো দিয়ে একটা করে প্যারাগ্রাফ লিখতে হবে। প্রথম এটা আছে ইয়োর ফেভারিট সাবজেক্ট, তোমার পছন্দের বিষয়। আর দুয়ে আছে ইয়োর এম ইন লাইফ, তোমার লাইফের কি, তোমার জীবনের লক্ষ্য কী। ঠিক আছে, দেখো রাইটিং স্কিলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও।
এই ক্লাসটি দেখার পর তোমাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে ডেসক্রিপশানে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে জয়েন হয়ে গিয়ে প্রত্যেকটা ডাউট আমাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, আমি সেখান থেকে ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।